নিজামের সাথে জাহানারা বেগম এবং নীলুফা খাঁ বাড়ির অন্দরমহলে প্রবেশ করে। মালিকা বেগম জাহানারা এবং নীলুফাকে হাসি মুখে একটি ঘরে নিয়ে এসে বসায়। মালিকা বেগম নানা রকম গল্প জুড়ে দেয়, যারা এক পর্যায়ে তিনি বলেন, শুক্রবার বিয়া শেষ কইরা একেবারে বাড়ি যায়েন বিয়াইন। নীলুফা চমকে ওঠে, সেই সাথে ফরিদা বেগমও। ফরিদা বেগম শরবত নিয়ে দরজার সামনে আসতে এই কথাটি শুনে থেমে যায়। বিস্ময়ে তার হাত কেঁপে ওঠে। নীলুফা অবাক চোখে তার মেয়ের দিকে তাকায়। জাহানারা বেগম মাথা নত করে নেয়। ফরিদা বেগম ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করে। তারপর জিজ্ঞেস করে, কার বিয়ে? মাজেদ আর নীলুফার। মালিকা বেগম হাসি মুখে কথাটি বলে। ফরিদা এবং নীলুফা দুজনেই অবাক হয়। জাহানারা এত বড় কাণ্ড ঘটাতে নীলুফাকে খাওয়া বাড়িতে নিয়ে এসে শুনে নীলুফা তার মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। জাহানারা নীলুফার ডান হাতে হাত রাখে, ইশারায় তাকে শান্ত থাকতে বলে। ইতিমধ্যে খবরটি সবার কানে পৌঁছায়। মাজেদ খাঁ এবং নীলুফার বিয়ে, তাও 4 দিন পর। লালবানু কথাটি শুনে কেমন বাকহীন হয়ে গেছে। সে তৎক্ষণাৎ মাজেদ খাঁয়ের কাছে চলে যায়। মাজেদ খাঁ উত্তেজিত লালবানুকে দেখে ঘটনা আন্দাজ করতে পেরে বলে, চুপচাপ যা হয়েছে তা মাইনা নাও। মাইনা নাও মানে? আপনি তো তখন বিয়ে করতে চাইছিলেন, কারণ আমি বাচ্চার মা হতে পারছিলাম না, তাইলে? মাজেদ খাঁ লালবানুকে থামিয়ে দেয়, তারপর হিংস্র গলায় বলে, কারণ তুই একটা নষ্ট মাইয়া, তোর গায়ে পাপ লাইগা আছে, যার লাইগা তোরে ছুঁইতে আমার ঘেন্না হয়, তাই আমার এই সিদ্ধান্ত। আমি কোনো পাপ করি নাই। মাজেদ খাঁ রেগে যায়। সে লালবানুর গলা চেপে ধরে, তারপর বলে, তোর মতো নষ্ট মাইয়ার মুখ দিয়া সত্যি বাইর হইব না। তো একটা কথা কান খুইলা শুই না রাখ, আমি নীলুফারে পছন্দ করি, তাই তারে বিয়া করব। মাজেদ খাঁ লালবানুর গলা ছেড়ে দেয়। লালবানু গলায় হাত দিয়ে হাঁপাতে থাকে। মাজেদ খাঁ পুনরায় বলে, তোর নষ্টামির কথা আমি সমাজরে বলতে পারবো না, তাই সমাজের কাছে আমার এই বিয়া এক অসহায় মাইয়ারে সাহায্য করা হিসাবে পরিচিতি পাইব। আমি সবারে বলছি, রফিক শিকদারের মাইয়াটার বিয়া হইতেছে না, তাই আমি তারে বিয়া কইরা সুন্দর জীবন দিতে চাই, যেটা তুইও রাজি। মাজেদ খাঁ এরপর বেশ কিছুক্ষণ লালবানুকে হুমকি দেয়। লালবানু স্বপ্নে নীরবে শোনে, শুধু শুনে যায়, কারণ সে জানে তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হলে মাজেদ খাঁয়ের হাত কথা বলবে। এই গর্ভকালীন সময়ে যেটা লালবানু আর সহ্য করতে পারছে না। মাজেদ খাঁ শেষবারের মতো বলে, তুই বেশি বাড়াবাড়ি করলে তোর নষ্টামির কথা আমি সমাজে ছড়াইয়া দিব, তাই চুপচাপ থাক। এটা বলে মাজেদ খাঁ ঘর থেকে বেরিয়ে যায়। লালবানু সেখানে বসে পড়ে, হাঁ মাও করে কান্না করে দেয়। বাঙালি নারী, যার কাছে স্বামীর দ্বিতীয় বিবাহ অভিশাপের মতো। স্বামী যতই খারাপ হোক, কোনো নারী তার তৃতীয় বিবাহ মেনে নিতে পারে না, কোনো অবস্থায় না। লালবানুও মেনে নিতে পারছে না। জাহানারা বেগম নীলুফার গালে থাপ্পড় বসিয়ে দেয়। নীলুফা গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে জাহানারা বেগমের দিকে তাকায়। জাহানারা বেগম কঠিন গলায় বলে, তোরে আমি সবটা বললাম, তুই এই বিয়ে না করলে আমার এবং তোর ভাইয়ের কত বিপদ, তারপরও তুই সুলতান সুলতান কইরা যাচ্ছিস। নীলুফা জাহানারা বেগমকে অবাক করে দিয়ে তার হাত পা জড়িয়ে ধরে, কান্না করতে করতে বলে, আম্মা তুমি আমার সাথে এটা করো না। তুমি তো জানো আমি সুলতানকে ভালোবাসি, তাকে ছাড়া বাঁচতে পারবো না। জাহানারা তার পা ছাড়িয়ে নেয়। নীলুফা বারবার তাকে অনুরোধ করে যাচ্ছে। জাহানারা বেগম শান্ত গলায় বলে, যা হচ্ছে মায়না নেই, সুলতান রে তুই এমনিও পাইতি না। মাজেদ খাঁ তোর লাইগা ঠিক করা পাত্র গো না তাড়াইয়া দিলে তাগো কারো লাগে তোর বিয়া হইতো। ও আম্মা, তুমি আমার সাথে এমন কেন করছো? আম্মা, তুমি চাও না তোমার মেয়ে সুখী হোক? নীলুফা ভীষণ আবেগী হয়ে কথাটি বলে। জাহানারা বেগম মেয়ের অসহায় কান্নারত মুখশ্রীর দিকে তাকায়। নীলুফা অসহায় গলায় পুনরায় বলে, আম্মা, আমাকে এভাবে নরকে ফেলে দিও না, আমাকে সুখী হতে দাও। আমি চাই আমার মাইয়া সুখে থাক, তবে সেই সুখটা আমার পোলার লাশের বিনিময়ে নয়। এ কথাটি বলে জাহানারা বেগম ঘর ছেড়ে বের হয়ে যায়। নীলুফা অসহায় হয়ে বসে থাকে, তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। নিজাম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অসহায় বোনকে দেখে। সে ধীর পায়ে নীলুফার দিকে এগিয়ে আসে। নীলুফা নিজামকে দেখে রেগে মুখ ঘুরিয়ে নেয়। নিজাম পেছন দিক দিয়ে বোনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলুফা অবাক হয়ে যায়, নিজাম বোনকে ধরে কান্না করছে।
তার চোখ দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে। নিজাম এবং নীলুফা দুজনে নিশ্চুপ, দুজনের চোখে অশ্রু, কিন্তু তাদের কণ্ঠে কোনো শব্দ নেই। একদিকে নিজামের অসহায়ত্ব, তার কণ্ঠ দিয়ে শব্দ বের করতে দিচ্ছে না। অন্যদিকে নীলুফা তার ভাইয়ের অসহায়ত্ব বুঝতে পেরে তাকে দোষারোপ করে কিছু বলতে পারে না। এভাবে ভাই বোনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। নীরবতা ভেঙে অনেক সাহস নিয়ে নীলুফা বলে, আমি বিয়ে করতে চাই না, এই লোকটাকে তো একদমই না। নিজামের দিক দিয়ে জবাব আসে না, তার হাতের বাঁধন আলগা হয়ে যায়। নীলুফা অবাক হয়ে ঘুরে নিজামের দিকে তাকায়। নিজাম তৎক্ষণাৎ ঘর দিয়ে বের হয়ে যায়। লালবানু মনমরা হয়ে বারান্দায় বসে আছে। নিজাম এসে তার পাশে বসে। নিজামের উপস্থিতি বুঝতে পেরে লালবানু বলে, এইখানে কি? যাও, বোনরে বিয়ে দাও। ভালো ঘর, ভালো ভালো বর, বিয়ে দাও বোনরে। নিজাম জবাব দেয় না। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। নিজাম লালবানুর চোখ দিয়ে গড়িয়ে পড়া সেই অশ্রুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমারে মাফ কইরা দাও। লালবানু নিজামের দিকে তাকায়। তার চোখে মুখে অসহায়ত্ব দেখা দিচ্ছে। লালবানু বনে, তোমারে মাজেদ খাকি বইলা রাজি করাইছে, এই বিয়াটা কেন দিতেছ তুমি? লালবানু এবং নিজামের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে গভীর হচ্ছে, যেখান থেকে সম্পর্কে আপনি ভাবটা কেটে গিয়ে তুমিতে নেমে এসেছে। যে জন্য লালবানু তুমি সম্বোধনে নিজাম ঘাবড়ায় না। নিজামের নীরবতা দেখে লালবানু পুনরায় জিজ্ঞেস করলে নিজাম বাধ্য হয়ে বলে, যতটা ভাবে ভয় দেখাইয়া অত্যাচার কইরা বিয়ায় রাজি করানো যায়, ঠিক তেমনভাবে রাজি করাইছে। লালবানু অবাক হয়। নিজাম তাকে ধীরে ধীরে সবটা খুলে বলে, মাজেদ খা কীভাবে প্রাণীর ভয় দেখিয়ে তাদের বাধ্য করেছে এই বিয়েতে রাজি হতে। নিজাম মান হেসে বলে, কেউ যায় না সই না নিজের বোনরে এই অমানুষের হাতে তুইলা দেয়, বলো? নিজামের এই প্রশ্ন শুনে লালবানু তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। নিজামের চোখে অশ্রু, সে কান্না করছে। নিজাম হঠাৎ লালবানুকে চমকে দিয়ে হাও মাও করে কান্না করে দেয়। সে কান্না জড়িত কণ্ঠে বলে, আমারে মাফ করে দাও লালপরি, আমারে মাফ করে দাও। লালবানু নিজামের কান্না দেখে নিজের কষ্ট ভুলে যায়। সে নিজামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা হলো এই পরিস্থিতিতে নিজামকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা লালবানুর নেই। আলতাফ ফরিদা বেগমের পাশে বসে তার মাথাটা নিজের কাঁধে রাখে। ফরিদা বেগম অবাক হলেও বাধা দেয় না। আলতাফ শান্ত কণ্ঠে বলে, লালবানুরে মারার ইচ্ছাটা এখনো আছে? ফরিদা বেগম জবাব দেয় না। আলতাফ মান হেসে তাকে বলে, এভাবে কিছু পাওয়া যায় না, এতে শুধু পাপ বাড়ে। ভালোবাসা বুঝি অপরাধ? আমি ভালোবেসে এত বড় অপরাধ করলাম? ফরিদার বেগমের এই কথাটি শুনে আলতাফ খা চুপ করে যায়। বেশ খানিকটা সময় নিয়ে বলে, তোমার জীবনের সবচাইয়া বড় ভুল হইল আমারে বিয়ে করা। সেই দিন বিয়েটা না করলে হয়তো আজ এত কিছু হইতো না, তোমার গায়ে এত পাপের দাগ লাগতো না। ফরিদা বেগম আলতাফের অসহায়ত্ব বুঝতে পারেন। বিবাহিত জীবনের এত বছর পর তার মনে হচ্ছে আলতাফ কোনো ভুল করেনি। যা হয়েছে তাতে তো তার কোনো দোষ নেই, সত্যিই দোষ নেই। নীলু সুলতানের চিৎকার শুনে নীলুফা ঘর থেকে বের হয়। খাবারের সদর দরজা ভেতর থেকে দেওয়া, বাহিরে সুলতান দরজা ধাক্কাচ্ছে আর বলছে, নীলু। এক ঘর লোকের সামনে সুলতান নীলুফাকে জড়িয়ে ধরে। নীলুফা কান্না করে দেয়। সুলতান ভাঙা গলায় বলে, নীলু, এটা কি শুনছি, তোমার বিয়া? নীলুফা জবাব দিতে পারে না। মাজেদ খায়ে ঘটনা দেখে নিজামের উদ্দেশ্যে বলে, এটা কি হইতেছে? নিজাম তৎক্ষণাৎ সুলতান এবং নীলুফাকে আলাদা করে। সুলতান নিজামের হাত ধরে অনুরোধ করে বলে, নিজাম, তোমরা এটা করতে পারো না। আমি নীলুরে ভালোবাসি, নীলু আমারে ভালোবাসে, তোমরা আমাকে আলাদা করতে পারো না। এই বেয়াদব ছোকরা, তুই জানিস তুই কি বলতেছিস? তুই খাওয়া বাড়িতে আইসা মাজেদ খায় সম্মানে আঘাত করতেছ। এটা বলে মাজেদ খায় একটি থাপ্পড় বসিয়ে দেয়। সুলতান মাজেদ খায়ের থাপ্পড়ের জবাবে নিজেও থাপ্পড় বসিয়ে দেয়। তারপর রাগান্বিত গলায় বলে, কুত্তা, তোর বইরা বয়সে ভীমরতি ধরছে? তোর বিয়া কইরা 2টা বিয়া কইরা হয় নাই, এখন আবার বিয়া করতে চাইছো? এটা বলে সুলতান মাজেদ খাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাই হতভম্ব হয়ে যায়। সুলতান গিয়ে জাহানারা বেগমের পায়ে পড়ে। তারপর বলে, চাচি, তুমি তো আমারে কইছিলা তুমি আমাকে মাইনা নিবা, তাইলে এখন গ্রামে মাজেদ খাইয়ের লগে নীলুর বিয়ার কথা ছড়াচ্ছে কেন? ও চাচি, বলো না। সুলতান, বাড়ি যা,
নীলুফার বিয়া ঠিক হয়ে গেছে, ওরে ভুইলা যা। জাহানারা বেগমের কণ্ঠে এমন কথা শুনে সুলতান আবেগী কণ্ঠে বলে, চাচি, এর চাইয়া তুমি আমারে মায়েরা ফালাও। আমি হাসতে হাসতে তোমার হাতে মরতে পারবো, কিন্তু নীলুরে ভুলতে পারবো না। আমাগো আলাদা করো না চাচি, তুমি আমাগো বিয়া দিবে বলছো, তুমি এখন এটা করতে পারো না। এবার সুলতানকে সঙ্গ দেয় নীলুফা। সে জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আম্মা, তুমি আমাদের কথা দিয়েছিলে আমাদের বিয়ে দেবে, এখন তুমি আমাদের আলাদা করতে পারো না। ঘরের মধ্যে এমন নাটক দেখে মালিকা বেগম চিৎকার দিয়ে বলে, মাজেদ, এসব কি হইতেছে? তুই শেষকালের একটা নষ্ট মাইয়া বিয়া করবি, যে মাইয়ার নাগর আছে? সেই নাগর আবার আমাকে বাড়ি আইছে ওই মাইয়ার লোকে নষ্টামি করতে। সুলতান চিৎকার করে ওঠে। সে কঠিন গলায় বলে, এই বুড়ি, মুখ সামলে কথা বল। তুই আমার নীলুরে নষ্টা বলবি না, ও নষ্টা না। যেই মায়া এক ঘর লোকের সামনে নাগরে জড়ায় ধরতে পারে, সেই মায়া নষ্টা না তো কি? সুলতানের রাগ সীমা ছাড়িয়ে যায়। সে মালিকা বেগমকে গালি দিয়ে বলে, তুই এক নষ্টা পোলার জন্ম দিস, যার কচি মাইয়া বিয়া করার শখ শেষ হয় না, আবার কোন মুখে অন্য মাইয়াগো নষ্ট কও? নিজাম এসে সুলতানের হাত ধরে, তারপর বলে, এইখান দিয়া চইলা যাও সুলতান। তুমি এই কথাটা আমারে কোন মুখে বলো? তোমার সামনে তোমার বোনরে অসম্মান করতেছে, তুমি তার প্রতিবাদ না কইরা আমারে চইলা যাইতে বলতেছ? ইতিমধ্যে মাজেদ খাঁ বাহির থেকে দুজন লোক ডেকে নিয়ে আসছে। তারা এবং নিজাম মিলে সুলতানকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। সুলতান কিছুতেই যাচ্ছিল না। সে বারবার অনুরোধ করছে তার নীলুরে অন্য কারোর সাথে বিয়ে না দিতে। সুলতান জাহানারা এবং নিজামের পায়ে পড়ে শেষমেশ বলে, আমি তোমাকে কাছে ভিক্ষা চাইতেছি, আমার নীলুরে আমারে দিয়া দাও, তারে ওই লোকটার লগে বিয়া দিও না। মাজেদ খায়ের আদেশে অন্য লোক দুজন সুলতানকে মারতে শুরু করে। নীলুফা সবাইকে অনুরোধ করে সুলতানকে ছেড়ে দিতে বলতে, কিন্তু কেউ কথা বলে না, সবাই নিশ্চুপ। নীলুফা সুলতানের গায়ে করা আঘাত সহ্য করতে না পেরে তার মাকে উদ্দেশ্য করে বলে, আম্মা, তুমি আমাকে ঠকাইছো আম্মা, আমাদের কথা দিয়ে কথা রাখো নাই। আম্মা, সেই অপরাধ বোধ থেকে সুলতানকে ছেড়ে দিতে বলো। ও আম্মা, বলো না। জাহানারা বেগম নীলুফার কথা শোনে না। সুলতানকে অমানবিকভাবে মারা হচ্ছে। মার খেয়েও সুলতান বলে, নীলু, আমি তোরে অনেক ভালোবাসি, আমাকে কেউ আলাদা করতে পারবো না, আমি তোরে নিয়ে যাব, আমাকে কেউ আলাদা করতে পারবো না। সুলতানকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নীলুফা এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলে। সে অনেকটা ভেঙে পড়েছে। নীলুফা নিজের মা ভাইয়ের নীরবতায় বেশি ভেঙে পড়েছে, সেজন্য জ্ঞান হারিয়ে ফেলে। তাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হয়। মাজেদ খাঁ তার লোকদের বলে, আমাকে সব লোক খবর দে, আজ থেকে বাড়ি পাহারা দিব সবাই। লোক দুটো মাথা নাড়িয়ে চলে যায়। এতক্ষণ সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটা দেখছিল লালবানু। নীলুফার প্রতি সুলতানের ভালোবাসা, তার আহাজারি, নীলুফার সম্মানের জন্য মালিকা বেগমকে গালি দেওয়া, সবটা দেখল। লালবানু বেশ মনোযোগ দিয়ে সবটা লক্ষ্য করেছে। নীলুফাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়। মালিকা বেগম জাহানারা বেগমের উদ্দেশ্যে বলেন, আপনার মাইয়ার মাথা থেকে নষ্টামের ভূত নামাইয়া দেন। এই বাড়ির বউ হইতে হলে ওইসব নষ্টামি ভুইলা যাইতে হইব। জাহানারা বেগম জবাব দেয় না। মালিকা বেগম জাহানারা এবং নীলুফাকে গালাগালি করেন এবং তার কথা হলো, মা মাইয়ারে লাই দিছে বইলাই তো সে নাগর ধরছে, নইলে নাগর ধরে কেমনি? জাহানারা বেগম নীরবে সবটা শোনে। তার জবাব দেওয়ার মতো কোনো ভাষা নেই। নিজাম বোনের এক পাশে বসে আছে, সে সবটা শুনে যায়। সে তার মায়ের চেয়েও অসহায়। নিজাম এসে ফরিদা বেগমকে আড়ালে নিয়ে গিয়ে বলে, আপনি যে বিষটা লালপরীরে খাওয়াইতে চাইছেন না, সেটা আপনার ওই মাজেদ খাঁকে খাওয়ানো উচিত, তাইলে যদি আপনার প্রতিশোধ নেওয়া সার্থক হয়। ফরিদা বেগম এটা শুনে নিজামকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, নিজের বোনকে বিক্রি করে এখন আমাকে জ্ঞান দিতে আসছো? আমি আমার বোনকে বিক্রি করি নাই, আমি যা করছি বাধ্য হইয়া, আর আপনি যা করতে চাইছেন সেটা বোকামি। কি বললি? আমি বোকা? আপনার কাজকর্ম তো সেটাই প্রমাণ করে। ফরিদা রেগে যায়। রেগে গিয়ে নিজামের গালে থাপ্পড় বসিয়ে দিতে যায়, কিন্তু নিজাম হাত হতে দেয় না। সে ফরিদার হাত ধরে নেয়। তারপরে বলে, রাগটারে সেই জায়গায় দেখান যেইখানে দেখাইলে আপনার ভালো হইব। এটা বলে নিজাম চলে যায়। ফরিদা বেগম দ্বিধাদ্বন্দ্বে ভোগে, সেখানে ভাবনায় মগ্ন হয়ে যায়। সেই সময় লালবানু দরজার কাছে দাঁড়ানো ছিল।
সে নিজামকে বের হয়ে যেতে দেখল, সেই সাথে তার শেষ কথাটি শুনেছে। লালবানু ফরিদা বেগমকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনি কার ওপর রাইগা আছেন আর কিসের জন্য রাখছেন? লালবানুর কষ্ট পেয়ে ফরিদা চমকে ওঠে, কণ্ঠ পেয়ে ফরিদা চমকে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে লালবানুকে একটি মিথ্যে বলে দেয়। লালবানু সেটা বিশ্বাস করে নেয়। ফরিদা বেগম মনে মনে হাসে, তারপর বলে, তুমি সত্যি বোকা, কিন্তু তোমার মতো বোকাকে মেরে আমি কি সত্যি আরো বড় বোকা প্রমাণ করছি নিজেকে? লালবানু নীলুফার ঘরে এসে দেখে মেঝেতে খাবার পড়ে আছে। নীলুফার চিৎকার করে বলে, আমি খাবার খাবো না, আমার সুলতান কেমন আছে সেটা না জেনে আমি মুখে কিছু তুলব না। জাহানারা বেগম নীলুফার গালে থাপ্পড় বসিয়ে দেয়, তারপর বলে, আজ বাদে কাল বিয়া, তুই এখনো মুখে পর পুরুষের নাম নিচ্ছিস কেন? আমি এই বিয়ে করব না, যে বিয়ে সুলতানকে আমার চোখে পরপুরুষ বানাবে সে বিয়ে আমি করব না। জাহানারা বেগম পুনরায় নীলুফাকে মারে। নীলুফা তাতে ক্ষিপ্ত হয়ে বলে, আমি সুলতানকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব, আমি শুধু সুলতানকে চাই। নীলুফা নিজের মুখ দিয়ে বারবার এসব বলে যাচ্ছিল। জাহানারা তার মুখ চেপে ধরে বলে, তোর জামাই শাশুড়ি এসব শুনলে কি হইব, তুই একটু চুপ কর মা। কিন্তু নীলুফা চুপ করে না। লালবানু এসব কিছু দেখে তাদের সাথে কথা না বলে ঘর থেকে বের হয়ে যায়। লালবানু সদর দরজার কাছে আসতে বাহির থেকে চিৎকার চেঁচামেচি শুনে চমকে যায়। সে আস্তে করে বের হয়। বাড়িটি পাহারা দিচ্ছিল। তাদের মধ্যে থেকে দুজনের গলা পাওয়া গেল। একজন বলছে, তোর এত মাইরেও হয় নাই, আবার আইস। অন্যজন বলছে, এখন তোরে জন্মে শিক্ষা দেব। নীলুফা কাছে এসে দেখে সামনে সুলতান দাঁড়ানো। সে এবার লোক দুটোকে অনুরোধ করে বলে, আমার একটু ভেতরে যাইতে দাও, নইলে নীলু ময়রা যাইব। তরে কইছে, একজন বিরক্ত হয়ে বলে। সে সুলতানকে একটি থাপ্পড় দেয়। সুলতান বলে, হয় নীলু কিছু খায় নাই, ও না খেয়ে ময়রাই যাইব। আমারে দয়া করে একটু ভেতরে যাইতে দাও, আমি তার এই খাবারটা দিয়ে চইলা যাব। সুলতান তার হাতে থাকা খাবারের প্যাকেটটি দেখায়। লোক দুজন সেটা কেড়ে নিয়ে ফেলে দেয়। তারপর সুলতানকে বকাবকি করে তাড়িয়ে দেয়। পরের বার আসলে মেরে ফেলবে এমন হুমকি দেয়। সুলতান খাবারটা তুলতে যায়, সেই সময় লালবানু গিয়ে খাবারটি তুলে নেয়। সুলতান এবং বাকিরা লালবানুকে দেখে অবাক হয়। মাজেদের লোক লালবানুকে বলে, ভাবি, আপনি এইখানে? আমার বাড়ি, আমি যেই সময়ে ইচ্ছা সেইখানে ইচ্ছা থাকুন, তাতে আপনাকে কোনো সমস্যা? জীবনের প্রথম বেশ অধিকার এবং সাহস নিয়ে লালবানু কথা বলল। তার কথাগুলো বলতে ভয় করল না। অন্যদিকে মাজেদের লোকরা নাসূচক মাথা নাড়ালো। তারা সুলতানকে তাড়াতে আসে। লালবানু বলে, আমি তাড়াইয়া দিতেছি। লোক দুজন থেমে যায়। সুলতানকে একবার দেখে নিয়ে লালবানু বলে, এই বাড়িটার চারপাশে লোক পাহারা দিতেছে, এর ভিতরে যাওয়া আপনার পক্ষে সম্ভব না। সুলতান কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে লালবানু বলে, আপনার হয়ে আমি খাবারটা পৌঁছাই দিব। সত্যি? সুলতান খুশি হয়। লালবানু এই প্রথম সুলতানের মলিন মুখের পরিবর্তে হাসি মুখ দেখল। লালবানু কিছুটা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন নীলুফা খায় নাই? আমি জানি, ভালোবাসলে সব জানা যায়। সুলতানের জবাব শুনে লালবানু মান হাসে। তারপর সুলতানকে বিদায় দিয়ে ঘরের ভেতরে আসার জন্য পা বাড়ায়। তখন সুলতান বলে, আপনি আমাকে এক করতে সাহায্য করবেন? লালবানু সুলতানের দিকে তাকায়। সুলতানের এমন কথা শুনে মাজেদের লোকরা তাকে পুনরায় আঘাত করে। লালবানু সুলতানের এই করুণ অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে আসে। মাজেদের লোকেরা সুলতানকে মেরে হুমকি দিয়ে তাড়ায়, পরের বার আসলে জানে মারবে। নীলুফা সুলতানের দেওয়া খাবার খাচ্ছিল। লালবানু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এটা লক্ষ্য করে নীলুফা বলে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? লালবানু জবাব দেয় না। সে শান্ত গলায় বলে, 2 দিন পর বিয়া, এখন ওই পোলার কথা ভাইবে কি লাভ হইতেছে আপনি? আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না, প্রয়োজন হলে হাসতে হাসতে মরে যাব। নীলুফা কিছুটা কঠিন গলায় জবাব দেয়। লালবানু আরও কিছু প্রশ্ন করে। নীলুফা সব কিছুর জবাব দেয়। এক পর্যায়ে নীলুফা বলে, আপনি সতীনের ঘর করতে চান? লালবানু জবাব দেয় না। সে নীলুফার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন সময় জাহানারা ঘরে আসে। সে এতক্ষণ মালিকা বেগমের সাথে কথা বলছিল। জাহানারা এসে নীলুফাকে হাসি মুখে বলে, তোর লাইগা জামাই নতুন শাড়ি চুরি আনছে, চল সেটা দেখতে যাবি।
নীলুফা রাগান্বিত চোখে জাহানারা বেগমের দিকে তাকায়। জাহানারা বেগম বলেন, লোকটা তোর জামাই হইব, এখন তার উপর রাগ করে লাভ নাই, তাই যেটা করলে তুই সুখী হবি সেইটা কর। লালবানু উঠে চলে যায়। জাহানারা বেগম নীলুফাকে বলে, ওই মাইয়া তো সতীন হইব, তার লাগে এত কথা বলার দরকার নেই। সবসময় তার থেকে নিজের উপরে রাখবি, জামাইরে নিজের কাছে বান্ধা রাখবি। জাহানারা বেগম নীলুফাকে বোঝায়, লালবানু তার শত্রু, মাজেদ খাঁকে আপন করে লালবানুকে তার রাস্তা থেকে সরাতে হবে। তাছাড়া বিয়েটা যেহেতু হবে, সেহেতু জাহানারা বেগম চান নীলুফার সুখটাকে প্রাধান্য দিতে। এই বাড়িতে নীলুফার কোনো কিছুর অভাব হবে না। অভাব যাতে না হয় সেজন্য তাকে মাজেদ খাঁকে হাতে রাখতে হবে। কিভাবে হাতে রাখবে সেসব পরামর্শ দেয় জাহানারা। নীলুফা কোনো কিছুর জবাব দেয় না। সে শুধু জিজ্ঞেস করে, কি এমন হলো যার জন্য ভাইয়া তুমি এতটাই বাধ্য হলে যে এখন ওই লোকটাকে মন থেকে মেনে নিচ্ছ? ওই লোকটা কতটা জঘন্য সেসব ভুলে গিয়ে তার সাথে আমি কিভাবে সুখী থাকবো সেটা চিন্তা করছো? এই বিয়েটা হইবই, যখন বিয়ে হইব তখন তার মাইনা নেওয়া আমাদের উচিত। তাই এখন আমি শুধু তোর ভালো থাকা নিয়ে চিন্তা করতেছি। শাড়ি গয়নার অভাব তোর হইব না, স্বামীর ভালোবাসার যাতে অভাব না হয়, তাই জন্য তোর ওই লালবানুর হারাইয়া মাজেদ খাঁকে হাত করতে হইব। একটু থেমে জাহানারা বেগম পুনরায় বলে, আমি চাই তোর কোনো অভাব না থাক, স্বামীর পুরোটা ভালোবাসা তুই পা। সেজন্য এইসব বলতাছি, মা হিসেবে এটা আমার দায়িত্ব। নীলুফা উপহাস করে হাসে। তার মনের অবস্থা তার মা বুঝতে পারছে না, হয়তো বুঝেও বুঝতে চাইছে না। সেই সব ভেবে নীলুফার এখন হাসি পাচ্ছে। সে আনমনে বলে ওঠে, এই লোকটাকে বিয়ে করার চেয়ে তার হাতে সবার প্রাণ দেওয়ার সুখের নয় কি? জাহানারা বেগম নীলুফার এই প্রশ্নের জবাব দেয় না। সে নিশ্চুপ হয়ে যায়। মাজেদ খাঁ বিয়ের তোড়জোড় নিয়ে ভীষণ ব্যস্ত। তার সাথে রয়েছে নিজাম। মাজেদ সব সময়ের জন্য নিজামকে পাশে রাখছে। লালবানু নিজামের সাথে কথা বলার সময় পায় না, কিন্তু তার কথা বলা প্রয়োজন। সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর লালবানু নিজামের ঘরে আসে। ঘুমন্ত নিজামকে ডেকে তুলে। এত রাতে লালবানুকে নিজের ঘরে দেখে নিজাম চমকে যায়। সে তৎক্ষণাৎ ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলে, এটা কি করছো তুমি? এই সময় তোমারে আমারে একলগে কেউ দেখলে কি হইব জানো? জানি, তবে আমার একখান জরুরি কথা ছিল, তার লাইগা আমার এত রাতে আসতে হইল। নিজাম অবাক হয়। এত গুরুত্বপূর্ণ কথা যে লালবানু এত রাতে তার ঘরে চলে আসলো। নিজাম নিজেকে সামলে শান্ত গলায় বলে, কি কথা? আমরা সুলতান আর নীলুফার এক কইরা দেই। কি? নিজাম ভীষণ চমকায়। সেই সাথে তার চোখে মুখে স্পষ্ট ভয় ফুটে ওঠে। লালবানু বলে, মায়াটার মলিন মুখ দেখা আমার ভীষণ কষ্ট হইতেছে। তাছাড়া আমি পূর্বে কাউরে ভালো না বাইসাও মাজেদ খায়ের ভালোবাসা পাইলাম না। আমি তারে ভালোবাসা আপন করতে চাইও ব্যর্থ হইছি। সেইখানে তোমার বোন তো অন্য কাউরে ভালোবাসে, তার লাগে এই সংসার জীবন আরও কষ্টের হইব। আমি চাই না সে এই কষ্টটা পাক। নিজাম দাঁড়ানো থেকে বিছানায় বসে পড়ে। লালবানুর চোখে পানি চলে আসে। সে কান্নারত কণ্ঠে বলে, ভালোবাসা কারে কয় সেটা আমি জানতাম না, কিন্তু তোমার বোন আর ওই পোলাডারে দেখে বুঝছি ভালোবাসার লাইগা এতবার কারো কাছে হাত পাতা যায় সেটা তা গোনা দেখলে বুঝতাম না। তাছাড়া ওই পোলাটা তোমার বোনের সম্মান করে, তার অসম্মান নিয়ে ভাবে। এমন একটা পোলা রাইখা তোমরা কেন মাজেদ খায়ের মতো লোকের লগে তার বিয়া দিবা, শুধু প্রাণের ভয়ে? নিজাম জবাব দেয় না। সে লালবানুর চোখের দিকে তাকায়। নিজামকে বারবার জোর করে লালবানু যাতে সে নীলুফা এবং সুলতানকে এক করে দেয়। নিজাম এক পর্যায়ে বলে, আমিও চাই তারা এক হয়ে যাক, কিন্তু মাজেদ খায়ের চোখের আড়ালে এটা আদৌ সম্ভব? নিজাম লালবানুকে কথা দেয় তারা দুজন মিলে নীলুফাকে পালিয়ে যেতে সাহায্য করবে। লালবানু খুব খুশি হয়ে নিজামের ঘর থেকে বের হয়। পরের দিন লালবানু নিজামের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কারণ এক মুহূর্তের জন্য মাজেদ খাঁ নিজামকে চোখের আড়াল করছে না। মাজেদ খাঁ নিজামকে সাথে নিয়ে সব কিছু করছে। লালবানু বেশ চিন্তায় পড়ে যায়। এমন যদি হয় তাহলে নিজামের সাথে মিলে নীলুফাকে সাহায্য কিভাবে করবে? লালবানু এত চিন্তিত দেখে ফরিদা বেগম তার ঘরে ডাকে। লালবানু ফরিদা বেগমের ঘরে আসে। ফরিদা বেগম লালবানুকে দেখে মুচকি হাসে। তারপর বলে,
দরজা বন্ধ করে এখানে আসো। লালবানু তাই করে। সে দরজা বন্ধ করে বিছানার কাছে এসে বসে। ফরিদা বেগম বলে, এত চিন্তিত লাগছে কেন তোমাকে? কই না তো। ফরিদা বেগম কিছুটা মজা পায়। সে শব্দ করে হেসে দেয়। তারপর বলে, চোখ মুখে স্পষ্ট চিন্তার ছাপ। আর তুমি বলছো চিন্তা করছো না? লালবানু জবাব দেয় না। সে কিছুটা সংকোচ করে তাকে অবাক করে দিয়ে ফরিদা বেগম বলে, নীলুফাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাও? লালবানু অবাক হয়ে ফরিদা বেগমের দিকে তাকায়। ফরিদা বেগম মুচকি হাসে। তারপর পুনরায় বলে, সতীনের ঘর চাও না? অবশ্য কেই বা চাইবে সতীনের ঘর করতে? তার বিয়ায় আমার সমস্যা নাই, তাই জোর করে বিয়ে করায় আমার সমস্যা আছে। লালবানুর এই কথাটি শুনে শান্ত দৃষ্টিতে ফরিদা বেগম তার দিকে তাকায়। তারপর বলে, নিজাম মাজেদ খায়ের সাথে ব্যস্ত, সে তোমাকে সাহায্য করতে পারবে না। তবে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। লালবানু বিস্ময়কর দৃষ্টিতে ফরিদা বেগমের দিকে তাকায়। ফরিদা বেগম তাকে সুন্দর একটি হাসি উপহার দেয়। তারপর বলে, আমিও চাই নীলুফা চলে যাক, সেজন্য আমার কাছে একটি সুন্দর পরিকল্পনা রয়েছে। লালবানু চোখে মুখে হাসি ফুটে ওঠে। ফরিদা বেগম তার পরিকল্পনা বলে। লালবানু শুনে আরও বেশি খুশি হয়। তারপর বলে, তাহলে সবাই জেগে উঠতে উঠতে নীলুফা এই গ্রাম ছেড়ে যাইব? ফরিদা বেগম মাথা নাড়ায়। লালবানু তাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাবি। গভীর রাত, সবাই ঘুমে মগ্ন। সেই সময়ে খাবারের সদর দরজা খুলে নীলুফাকে নিয়ে লালবানু বের হয়। বাড়ি পাহারার জন্য যাদের রাখা হয়েছে সবাই গভীর ঘুমে। লালবানু জানে তারা আজকে রাতে জাগবে না, তাই নিশ্চিতে নীলুফাকে নিয়ে চলে যায়। নির্দিষ্ট এক স্থানে সুলতান দাঁড়িয়েছিল। তাকে ফরিদা বেগম আগেই খবর দিয়ে রেখেছিল। লালবানু তার হাতে নীলুফাকে দিয়ে দেয়। সুলতান এবং নীলুফা লালবানুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। চলে যাবার সময় নীলুফা লালবানুকে জড়িয়ে ধরে। সুলতান বলে, আপনার এবং ফরিদা ভাবিরে আমাকে তরফ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকে দাম্পত্য সুখের হোক। নীলুফা এবং সুলতান লালবানুর থেকে বিদায় নিয়ে চলে যায়। লালবানু তৎক্ষণাৎ খাবারের ভেতরে প্রবেশ করে। সকাল হতে খাবারিতে হুলস্থুল বেঁধে যায়। বিয়ের পাত্রী পালিয়ে গেছে। এই খবর পাওয়া মাত্র জাহানারা বেগম এবং নিজামকে ইচ্ছামতো কথা শোনাতে শুরু করে মালিকা বেগম। মাজেদ খা তো রাগের মাথায় নিজামকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। মাজেদ খা লালবানুর গলা চেপে ধরে। লালবানুর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। মাজেদ খা কঠিন গলায় বলে, তোর এত সাহস, তুই আমার বউরে নাগর লইয়া ভাগতে সাহায্য করো? লালবানু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। একটু পর মাজেদ খা নিজে লালবানুকে ছেড়ে দেওয়া, তারপর দুটো থাপ্পড় বসিয়ে দেয়। পেটে পা দিয়ে আঘাত করতে গিয়ে থেমে যায়। তারপর বলে, তুই পোয়াতি না থাকলে আজ তোর অবস্থা খারাপ করে দিতাম। লালবানু ভয়ে জমে যায়। সে কান্নারত গলায় বলে, আমি কিচ্ছু করি নাই। চুপ, বেয়াদবের বাচ্চা, আবার মিছা কথা বলিস। এটা বলে মাজেদ খা লালবানুর গালে আরও কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। লালবানু ভেবে পায় না মাজেদ খা সব কিছু জানলো কিভাবে। পরক্ষণে লালবানুকে অবাক করে দিয়ে মাজেদ খা বলে, সবার খাবারে ঘুমের ওষুধ মিলাইয়া ওই মায়ের রাতে নাগরের হাতে তুইলা দিছাস। আবার ভাবছিলি এই কথাটা কেউ জানবে না? ভাগ্যিস ফরিদা ওই ওষুধ মাখানো ভাত খায় নাই, তাই আমি আজ আমার সব চাইয়া বড় শত্রুরে চিনতে পারলাম। লালবানু ভীষণ অবাক হয়। এতটাই অবাক হয় সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। মাজেদ খা বলে, আজ ওই নিজামের বাচ্চারে শেষ করে দিতাম, কিন্তু ওর বইনেরে পালাইতে সাহায্য করে নাই, তাই দেখে বাইসে গেল। লালবানু বাক্যহীন চোখে মাজেদের দিকে তাকিয়ে আছে। মাজেদ তাকে গালাগালি করে, আবার আঘাত করে। লালবানু এক পর্যায়ে বলে, আপনার এইসব কথা কে বলছে? ফরিদা। ফরিদা নিজ চোখে তরে নীলুফারে লইয়া ঘরের বাইরে যাইতে হইতে দেখছে। লালবানু কেমন একটি ঘোরের মধ্যে চলে যায় যে ফরিদা নিজ হাতে ঘুমের ওষুধ খাবারে মিশিয়ে সবাইকে খাওয়ালো। সেই ফরিদা মাজেদ খাকে এই কথাটি বলেছে। লালবানু বিশ্বাস করতে পারে না। মাজেদ খা লালবানুর চুলের মুঠি ধরে বলে, প্রথমে অন্য বেড়ার বাচ্চা পেটে ধরলি, এখন আবার আমার বিয়া ভাঙ্গে সমাজে আমার মান সম্মান খোয়াইলি। এই তুই কি সবসময় আমার মান সম্মান শেষ করতে ফোন দিবার করো? লালবানু জবাব দেয় না। মাজেদ খা বেশ গালাগালি করতে থাকে। মা বাবা তুলে। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে।
সে জবাব দিতে পারে না। মাজেদ খা বলে, তারা পালাইয়া কই যাইব? ধরা ঠিকই পড়ব। আমার মান ডুবাইয়া ওরা সুখে সংসার করব, এই কথাটা তুই স্বপ্নেও ভাবিস না। এটা বলে মাজেদ খা লালবানুর মুখ চেপে ধরে। মুখটা ছেড়ে দিলে লালবানু বলে, এত কিছুর পরও আপনি তারে ধইরা নিয়ে আইসা বিয়ে করবেন? লালবানুর এই প্রশ্নের জবাবে মাজেদ হাসে। তারপর বলে, যে মাইয়া ভাইগা গিয়া আমার সম্মান নষ্ট করলো, তারে আমি বিয়ে করবো, তা তুই ভাবলি কিভাবে? তাহলে তাদের খুঁজেন কেন? মাজেদ জবাব দেয় না। সে লালবানুর দিকে রহস্যময় দৃষ্টিতে তাকায়। তারপর বলে, 2 দিনের মাইয়ার লাইগা তুই তোর মনে বড্ড সাহস জোগাইছ, তাই না? এবার দেখ তোর এই সাহসের কি পরিণাম হয়। এটা বলে মাজেদ খা চলে যায়। লালবানু সেখানে মেঝেতে পড়ে থাকে। তার মনে ভয় ঢুকে গেছে। মাজেদ নীলুফাদের সাথে কি করবে? তাদের সাহায্য করতে গিয়ে লালবানু কি ভুল করে ফেলল? নিজাম এবং লালবানু বারান্দার এক পাশে বসে আছে। নিজাম জাহানারা বেগমকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। জাহানারা বেগম নিজামের জন্য ভয় পাচ্ছিল, যেতে চায়নি। তবে নিজাম তাকে বুঝিয়ে দিয়েছে, মাজেদ খা যখন জেনেছে তারা কিছু করেনি, তারা নীলুফাকে পালাতে সাহায্য করেনি, তখন তার সাথে কিছু করবে না। জাহানারা বেগম কিছুটা চিন্তামুক্ত হয়ে বাড়ি চলে যায়। নিজাম স্বস্তি পায়। সে নিজে না পারলেও কারো মাধ্যমে তার বোন এখন এখান থেকে মুক্তি পেয়েছে, সেটা জেনে খুব খুশি হয়েছে। নিজাম লালবানুর উদ্দেশ্যে বলে, এত বড় পদক্ষেপ নিলা, তা ওই মহিলার লগে, যে তোমার ক্ষতি চায়? কি বলো? ভাবি আমার ক্ষতি চাইব কেন? নিজাম মান হাসে। তারপর বলে, যে তোমার লগে রাত অবধি ছিল, সকালে এমন কি হইল যে সে তোমার নাম বইলা দিল? লালবানুর মনে ওই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সেও ভেবে পায় না ফরিদা বেগম এমনটা কেন করলো। নিজাম পুনরায় বলে, কারণ সে তোমার বন্ধু নয়, শত্রুরা এমনি ক্ষতি করে। লালবানু অবাক হয়ে নিজামের দিকে তাকায়। নিজাম লালবানুর ডান হাতটি ধরে তারপর শান্ত গলায় বলে, তুমি মেলা বোকা লালপরি, শত্রু মিত্র চেনো না, অভিনয় বুঝো না। ভাবি আমার শত্রু হইব কেন? লালবানুর এই প্রশ্নের জবাব দেয় না নিজাম। সে শুধু বলে, সে এক ঢিলে 2 পাখি মারতে চাইছে, তো এত সহজে মাজেদ খা তোমার মতো সুন্দরী পাখি হাতছাড়া করব না। নিজামের এমন হেয়ালি করে কথা বলা লালবানু বুঝতে পারে না। সে নিজামকে একের পর এক প্রশ্ন করে। নিজাম শান্ত গলায় বলে, মাজেদ খায়ের লগে ফরিদা বেগমের সম্পর্ক আছে। লালবানু এই কথাটি শুনে চমকে যায়। নিজাম পুনরায় বলে, অবাক হইতেছ? এতদিন বিয়ের পরও তুমি এই সত্য জানো না? লালবানু জবাব দিতে পারে না। সে এত চমক নিতে পারছে না। নিজাম এবার বলে, এর প্রথম কারণ তুমি বোকা, দ্বিতীয় কারণ তোমারে বিয়ে করার পর থেকে ফরিদা বেগমকে মাজেদ খা সময় দেয় না, তাই এই সব তোমার আড়ালে রয়ে গেছে। লালবানু নিজামের এই কথা বিশ্বাস করতে পারে না। সে বলে, হয়তো ভাবির উনি ভয় দেখাইছে, তাই আমার উপরে সব দোষ দিয়ে দিছে। তোমার ধারণা ভুল। এমন হইব কেন? ভাবি আর ভাইয়ের সম্পর্ক তো মেলা ভালো। জানি, আমিও বুঝি না। আলতাপ খায় তো সব যাই না, ও কেন কিছু বলছে না। নিজামকে থামিয়ে দেয় লালবানু। সে তার কথা বিশ্বাস করে না। নিজাম লালবানুকে ঘাটায় না। সে তাকে বিশ্বাস করতে লালবানুকে জোর করে না। প্রসঙ্গ বদলানোর জন্য নিজাম বলে, জামাইরে এত ভালোবাসো যে তার সতীনরে তাড়াইয়া দিলা? না। তাইলে? নিজামের এই প্রশ্নের জবাবে লালবানু মলিন কণ্ঠে বলে, তার দ্বিতীয় বিয়ে আমার আপত্তি নেই, কারণ আমি তারে একটা সময় ভালোবাসলেও সে আমারে বাসে নাই। সে ভালোবাসলে এত মারধর এইভাবে অন্য মাইয়ারে চাইতে পারতো না। তাই তার প্রতি ঘৃণা ধরে গেছে। সবচেয়ে বেশি ঘৃণা নিজের উপরে হইতেছে। কেন এমন একটা জীবন আমার হইল? নিজাম লালবানুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। লালবানু পুনরায় বলে, সে আর একটা না, 1000টা বিয়ে করো, তাতে আমার আপত্তি নাই, কিন্তু সেই বিয়েটা নীলুফা নয়, কোনো এক লালবানুর লাগে হোক তার। কারণ লালবানুদের জীবনটা এমনই, তাগো ভাগ্যে মাজেদ খায়ের মতো লোকেরাই জোটে। তারা পোড়া কপাল নিয়ে জন্মায়, তাগো কেউ ভালোবাসে না। তাই আমি চাই তার দ্বিতীয় বউটা তেমন এক পোড়া কপালই হোক। সেটা নীলুফা নয়। যে নীলুফারে ভালোবাসার লাইকে সুলতানের মতো মানুষ আছে, তাগো মতো ভাগ্যবতী কেন মাজেদ খায়ের ঘরণী হইব? আমি এটা চাই নাই।
নিজাম খুব মনোযোগ দিয়ে লালবানুর কথা শুনে। লালবানু আবারও বলে, আমি প্রথমবার ভালোবাসা বুঝলাম, নিজ চোখের সামনে ভালোবাসা দেখলাম, তোমার বোন আর ওই পোলার ভালোবাসা। তাগো দেখা অনুভব হইল তাগো একটা সুখের সংসার হইতে পারে, যে সংসারটা সবাই চায়। তাগো সেই সুখটারে কেন নষ্ট করব? তাই তাগো এক কইরা দিছি। এক করতে যায় যে তুমি বিপদে পড়ে গেলা। বাজেত খায় এত অল্পে তোমারে ছাড়বো বলে তোমার মনে হয়? নিজামের এই কথার জবাবে লালবানু মুচকি হাসে। তারপর বলে, লালবানুকে জীবনটা এইটাই, স্বামীর চাহিদা মেটা, তার অত্যাচারের মুখ বুঝা মাইনাও নাও, মানাইয়াও নাও। এইটাই লালবানুকে সংসার, যেখান থেকে লালবানুরা সহজে বাইর হইতে পারে না। দিন শেষে তাগো কাছে স্বামী সব, তারাই জীবন, তারাই ভালোবাসা। লালবানুকে জীবন এইটাই। নিজাম কথা বাড়ায় না, সে চুপ করে বসে থাকে। লালবানু মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। আলতাপ খা ফরিদা বেগমের গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। ফরিদা বেগম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আলতাপ বলে, কি লাভ হইল তোমার? লালবানুরে তাড়াইতে পারছো? পারো নাই, উল্টা তার চোখের পানির কারণ হইছ। তোমার মনে হয় এইসব করলে মাজেদ খা লালবানুরে ছাইড়া দিবে? আরে না, সে লালবানুরে নিজের কাছে রাখবো, তার অত্যাচার করাবো, আর অত্যাচার করব। আর যদি ধরেও নাও সে লালবানুরে ছাইড়া দিবে, তাহলে সে কি তোমার হইব? আরে এই দুনিয়া যা অবৈধভাবে পাওয়া যায় তারে কেউ বৈধতার মর্যাদা দেয় না। আলতাপের শেষের কথাটা ফরিদা বেগমের হৃদয়ে গিয়ে আঘাত করে। ফরিদা বেগম সেইখানে বসে পড়ে। নিজের ভুল বুঝতে পেরে হাওমাও করে কান্না করে দেয়। আলতাপ খা এগিয়ে এসে ফরিদা বেগমকে জড়িয়ে ধরে, তাকে শান্ত করার চেষ্টা করে। তারপর বলে, আমার সাধ্য থাকলে আমি তোমার যন্ত্রণা দূর করে দিতাম। তোমার সাধ্য কিভাবে হবে? তোমার কাছে তো মান সম্মানই আসল। ফরিদা বেগম কিছুটা রেগে বলে। আলতাপ খা মান হাসে। তারপর বলে, তোমার কষ্ট দেখে আমার বড্ড মায়া হইতেছে। তাই একটা কথা ভাইবা দেখো, আমি কিন্তু তত বড় অপরাধী না, অপরাধী হতে চাই নাই। ফরিদা নিশ্চুপ হয়ে যায়। সে আলতাপ খাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। খা বাড়ি থেকে দৌড়ে নিজাম বের হয়ে যায়। লালবানুর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে খবরটি শুনে বসে পড়ে। সুলতান এবং নীলুফা পাশের গ্রামে সুলতানের এক বন্ধুর বাড়ি আশ্রয় নিয়েছিল। আজ তারা শহরের উদ্দেশ্যে বের হতে, তার মাঝে কতগুলো লোক এসে সুলতানকে বেঁধে নীলুফার উপর অত্যাচার করে, তাও সুলতানের চোখের সামনে। নীলুফার সাথে খারাপ কাজ করে। যেহেতু সুলতানের বন্ধুর বাবা মা বেড়াতে গিয়েছে, তাই বন্ধুটি তাদের একলা রেখে শহরে যাওয়ার গাড়ি ঠিক করতে গিয়েছিল। সেই সময় এসব ঘটে যায়। এই কথাটি সবখানে ছড়িয়ে যায়, যেটি শুনে নিজাম তৎক্ষণাৎ ছুটে চলে যায়। আর লালবানু স্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়ে।